চলে এলাম আবার একটা নতুন ভিডিও করতে, ফুডি দাদু কোম্পানি। বাকিটা পুরোটাই আমার কাছে ছেড়ে দিলে তো। যাই হোক, আজকে একটা জায়গায় এসেছি। এই জায়গাটা স্পেশালিটি কি? এই জায়গাটা স্পেশালিটি হচ্ছে এইটা একটা এমন ক্যাফে যেটা ইউরোপিয়ান পুরো থিমে। থিমটার অ্যাম্বিয়েন্স তো আমার এই বক্তব্যের পর দেখাবোই, কোথায় এসেছি সেটা শেষে বলবো। আর এটা ইউএসপি হলো এখানে খুব পকেট ফ্রেন্ডলি দামে বিভিন্ন রকমের খাবার আছে, বিভিন্ন রকমের কম্বোজ আছে, সব আপনার সাথে ডিসকাস হবে। চোখ রাখুন ভিডিও। তো যেমনটি বলছিলাম বাইরে, যে আমাদের আজকে গেস্ট আছে একজন পাওয়ার কাপল। তো পাওয়ার কাপল কেন? একজন ডিরেক্টর, একজন অ্যাক্টর। তো লেট মি প্রেজেন্ট ইউ আর স্পেশাল গেস্ট টুডে। সেটা হলো অয়নদা এবং শর্মিলানি। সো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফুডি দাদু অ্যান্ড কোম্পানি। তো আমাদের কোম্পানি এখন অবধি কতটা ভালো লেগেছে? না, একদম ঠিকঠাক, একদম ঠিকঠাক আছে। প্রতিটা মুহূর্ত এনজয় করছি। আর পাওয়ার কাপেলটা একদম ঠিকঠাক, মানে পাওয়ারফুল লোক। ওই দিক থেকে না হলে এদিক থেকে পাওয়ারফুল কাপেল বটে। তোর বল। আমি পরে বলবো। এতটা বস নিয়ে এমন ভাবে বললি। সাসপেন্স বজায় রাখছে আর কি। সাসপেন্সটা রাখুক। তাহলে এক এক করে আমরা প্রশ্নের দিকে যাই। কঠিন প্রশ্ন করলে অসুবিধা নেই তো? একদম না, চেষ্টা করবো ঠিকঠাক ভাবে উত্তর দেওয়ার। আচ্ছা, তাহলে প্রথমেই জিজ্ঞেস করি যে তুমি তো বাংলা মানে চলচ্চিত্র জগতে অনেক বছর ধরেই আছো। তাও কত বছর হলো? আমার এটা 24 বছর রানিং। 24 ইয়ার্স। তো এই 24 বছরে তুমি বিভিন্ন টাইম ফেজ দেখেছো, মানে বিভিন্ন সময় দেখেছো। এখন সময়টা সম্পূর্ণভাবে আলাদা। আজ থেকে 5-7 বছর 10 বছর আগেও সম্পূর্ণ আলাদা ছিল। তার আগে তো আরো অন্য রকম ছিল। তো কোন সময়ের কোনটা ভালো কোনটা খারাপ মনে হয়েছে? আমরা যখন কাজ শুরু করেছি, মানে স্পেশালি আমি যখন এসেছিলাম অভিনেতা হতে এসেছিলাম। অভিনেতা হতে গিয়ে আমি একটু আগেই আলোচনা করছিলাম যে আমরা দেখতাম, মানে অভিনেতা হিসেবে যখন দেখতাম যে ডিরেক্টর ঢুকছে ফ্লোরে, সেই যে রেসপেক্টটা, 40টা লোক তাকে ফলো করছে, সেই যেরকমভাবে বলছে, যেরকম ডিজাইন করছে জিনিসটা, সিনিয়র থেকে সিনিয়রতম আর্টিস্টরা তাকে মান্য করছে, তাকে একটা রেসপেক্ট দিচ্ছে, সেইটা দেখে না ভীষণ লোভ হয়েছিল। আর ছোটবেলা থেকে চেহারা করতে ভালো টানো ছিল বলে বোধহয় এই দলের ক্যাপ্টেন হওয়া, একটা গ্রুপ তৈরি করা, এই সমস্ত ব্যাপারে খুব ইন্টারেস্ট ছিল। সেখান থেকেও হয়তো হতে পারে তখন এই চেয়ারটার প্রতি লোভ হয়। একদম লিটারেলি আমি যে শব্দটা বললাম সেটাই, লোভ হয়েছিল এই চেয়ারটার প্রতি। তখন শুরু করি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হওয়া। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থেকে, মানে একদম অবজারভার থেকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, 3জন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের পুরো কাজটা শিখে এসে ডিরেক্টর। তবে এখন এসে মনে হয় যে আর কিছুদিন অ্যাসিস্ট্যান্ট থাকলে আর একটু কাজ শিখলে বোধহয় ভালো হতো। কারণ তখন আমাকে আমার যিনি গুরু ছিলেন ডিরেক্টর শৈবাল ব্যানার্জি, তখন দাদা আমাকে একটা জিনিস বুঝিয়েছিলেন যে কাজটা জানলে কাজ এতে অসুবিধা হয় না। তো এখন দাদাকে মাঝে মাঝে প্রশ্ন করতে ইচ্ছা করে, হয়তো সামনাসামনি দেখা হলে করবো, যে তুমি তো এটা শেখাওনি যে কাঠিবাজি, তেল দেওয়া, এসবগুলো তো কখনো শেখাওনি। তখন সেইটা একটু শিখলে হয়তো এখনো কাজের ফ্লোটা থাকতো। যাই হোক, সেটা তো ডিরেক্টরস মিডিয়া দেখেছি, সেখান থেকে প্রডিউসার্স মিডিয়া দেখেছি, এবং এখন সবটাই চ্যানেলের হাতে। ফলে ভালো খারাপ তো সবসময় সব কিছুই ভালো থাকে খারাপ থাকে। তো এখন না সিনারিওটা একটুখানি কীরকম চেঞ্জ হয়ে গেছে। আমি চ্যানেলস মিডিয়া হয়ে গেছে বলেই বলছি না, সব দিক থেকে। কারণ চ্যানেলেরও সত্যি কথা উপায় নেই, কারণ তাদেরও তো একটা লিমিটেড বাজেট রয়েছে। চ্যানেলও চায় সব থেকে ভালো প্রজেক্টটা, মানে তার প্রোডাক্টটা সব থেকে ভালোভাবে প্রজেক্ট করতে, প্রডিউসাররা চায়। কিন্তু
একটা প্রেজেন্ট সিনারিও একটা বড্ড অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, ফলে সেখান থেকে না কেউই স্যাটিসফাইড নয়। আমার ধারণা চ্যানেলও স্যাটিসফাইড নয়, প্রডিউসাররা স্যাটিসফাইড নয়, ডিরেক্টররা তো ছিলেনও কখনোই স্যাটিসফাইড হয় না, আরো একটু বেটার আর একটু বেটার। এবং আর্টিস্টরা, মানে সেটা ও ভালো বলতে পারবে, আর্টিস্টরাও কোথাও কি না একটা মনে হয় যে এই শটটা আরেকবার দিলে হয়তো বেটার পারফর্ম করতে পারতাম, এই শটটা আরেকবার দিলে হয়তো আমি ফিজিক্যাল অ্যাক্টিং বা সাইলেন্ট অ্যাক্টিং দিয়ে আমি একটু বেটার ইয়ে করতে পারতাম, কিন্তু সময়ের অভাব বা XYZ বিভিন্ন রকম চাপে সেটা হয়ে ওঠে না। সেটা ডিরেক্টর হিসেবে আমি যেমন বুঝতে পারি আর্টিস্টের জ্বালাটা, তেমনি আর্টিস্টরাও একটা কিরকম যেন একটা সময় যাচ্ছে যেখানে কেউ হ্যাপি নয়, কিন্তু চেষ্টা করি আমরা সেই আমাদের কাজের মধ্যে দিয়ে একটা 14 ঘন্টার যে টাইম লিমিটে আমরা কাজ করি, চেষ্টা করি একটা হোমলি অ্যাটমসফিয়ার দেওয়ার, মানে বিইং আ ডিরেক্টর আমি চেষ্টা করি, আমি পার্সোনালি মানে বাকিদের কথাটা বলতে পারবো না। তো সেটার মধ্য থেকে আনন্দটা খুঁজে নেওয়ার চেষ্টা করি, কিন্তু কোথাও একটা মনের ভেতর একটা আশা থাকে যে হয়তো আবার আগের দিনের মতো যদি ফিরে যেত, যেখানে ডিরেক্টররা সব ডিরেক্টরস মিডিয়া হতো বা ডিরেক্টর প্রডিউসার জয়েন্ট মিডিয়া হতো, তাহলে বোধহয় আবার একটু ভালো সময় আসতো। হ্যাঁ, এটা তো ঠিকই যে এই কর্পোরেটাইজেশন হওয়ার পর থেকে জিনিসটা আর মানে ক্রিয়েটিভিটির জায়গাটা অনেকটাই আমার অ্যাটলিস্ট পার্সোনালি মনে হয় যে সত্যি ক্রিয়েটিভিটির জায়গাটা না, এটা তো ফিল্ম ইন্ডাস্ট্রি হয়ে গেছে, ফলে আমার কতটা ফলন হলো, মানে কতটা আমি প্রোডাক্ট নিয়ে নিতে পারলাম সেইটা হয়ে গেছে। সেই ক্রিয়েটিভিটি আর ব্যবসা মানে দুটো ইন্ডাস্ট্রি হয়ে যাওয়ার পর ক্রিয়েটিভিটিটা মারা গেছে আর কি। রাইট রাইট। দিদির কত বছর হলো তাও আমাদের ফিল্ম ফ্র্যাটার্নিটিতে? আমার ওই 24 বছরের মতোই হবে, কেন ওর আগে থেকে আমি অ্যাক্টিং করি। আচ্ছা। হ্যাঁ, আমার ওই দূরদর্শনে খেলাঘর হতো, তখন আর কোনো চ্যানেল ছিল না, তখন আমি ওই খেলাঘর থেকে শুরু করা। তো তখন আমার কত বয়স হবে, 19-20 এরকম হবে। হ্যাঁ, ওই শৈবাল ব্যানার্জির হাত দিয়ে তৈরি আমি, মানে ট্রন তখন ছিল, ট্রন ভিডিওট্রনিক, ভিডিওটিক্স। এখন যেটা হয়েছে ওদের হাউসটার নাম যেন কি এখন, না ওরা যেটা কনভার্ট করে গেছে, হ্যাঁ ম্যাজিক মোমেন্ট, যেটা ওই টিমটাই পুরো ম্যাজিক মোমেন্টে চলে এসছে। তো তখন ওইটা করতাম খেলাঘর, আর তারপরে ইটিভি বাংলা আসলো। ইটিভি বাংলাতে ক্রাইম ডায়েরি বলে একটা গল্প হতো, যেখানে সত্যি ঘটনা অবলম্বনে হতো, যে এখন যেন পুলিশ ফাইল হয় সেই রকম। তো ওই ক্রাইম ডায়েরিতে আমি মোটামুটি 30-40টা গল্পে লিড করেছিলাম। হ্যাঁ, সেখানে ও ডিরেকশন তো অভিনয়ও করতো, শৈবাল্লা ছিল, তখন ব্যাপারটা অন্যরকম ছিল, টাকা কম ছিল কিন্তু কাজ করে অনেক আনন্দ পেতাম। বাহ, তো এইখান থেকে তোমার জার্নি শুরু। তাহলে আমি যদি সেম প্রশ্নটাই যেটা অয়ন্তাকে করলাম তোমাকেও করি, যে এই যে বিগত 24 বছরে এই যে মেকআপ রুমের প্রিন্সিপালসগুলো পাল্টে গেছে, আদর্শগুলো, সেইটা তুমি কিভাবে দেখো? মানে কিভাবে পাল্টেছে আর কিভাবে দেখো সেটাকে? মানে আজকের দিনে যেটা যেই জায়গায় আছে দাঁড়িয়েছে সেটা কি ভালো মনে হয়, না আগে যেটা ছিল সেটা ভালো ছিল? মেকআপ রুমের বেসিক যে প্রিন্সিপাল সেটা হচ্ছে গিয়ে আমরা তো ওখানে একটা কিছু সৃষ্টি করতে চরিত্রটাকে বানাই, মানে আমি শর্মিলা থেকে হয়তো সীমা কাকিমা বা অঙ্কিতের মা হব, চরিত্রটাকে সেভাবে কনভার্ট করি। তো সেই কনভার্ট করার জন্য আমাদের একটু সময় দিতে হয় মেকআপ রুমের স্ক্রিপ্টটা নিয়ে, কিন্তু এখন মেকআপ রুমে বসে তুমি কনসেন্ট্রেট করতেই পারবে না। মানে একটা মেকআপ রুমে তোমাকে 7-8 জনের সঙ্গে শেয়ার করতে হয়, এবং মেকআপ রুমগুলো খুব ছোট ছোট হয়, এবং বেশিরভাগ এখনকার আর্টিস্টদের দেখি বেসিক ম্যানার্স, মানে একটা ফোন এলো, ফোনে হাই হাই করে কথা বলা, মানে পাশে যে কেউ রয়েছে সে যে একটা জিনিস পড়ছে বা বাইরে গিয়ে কথা বলা সেটা নয়, এবং কন্টিনিউয়াসলি সে জোরে জোরে কথা বলে, আর স্পিকারে কথা বলে না, মানে জোরে জোরে গান চালাবে, তারপরে হচ্ছে গিয়ে ভিডিও দেখবে। এখন তো মেকআপ রুমে সবাই ফোন নিয়ে বসে থাকে, স্ক্রিপ্ট নিয়ে আমি কাউকে দেখি না বসে থাকতে, ফোন দেখে, ফোনে সারাক্ষণ ভিডিও দেখছে, রিলস বানাচ্ছে, কিন্তু পাশের যে অভিনেত্রী আছে তারও তো একটা দরকার, স্পেস দরকার, কিন্তু সেগুলো দেখা হয় না, অনেকে বোঝে না। আমি যতটুকু পারি, আমার যদি ফোন আসে আমি আস্তে কথা বলি, আমার ফোনটাকে সাইলেন্ট মোডে রাখি, এবং আমি হেডফোনে কথা বলি। তো এগুলো অনেকে মেনটেন করে না,
এই এখন পরিবর্তন। আগে এগুলো ছিল, আগে ভীষণভাবে ছিল, এত ফোন তো ছিলই না তখন, ভিডিও বলো রিলস ছিল না, একটা দুটো ছবি তোলা হতো। তো সেই সময়টার জন্য এটা হতে পারে যে তখনকার ফোনের ব্যবহারটা অন্যরকম ছিল, এখন ফোনের ব্যবহারটা একটু অন্যরকম হয়েছে, সেই জন্য ব্যাপারটা পার্থক্যটা বেড়েছে আর কি। আচ্ছা, আমার একটা কথা বলো, এখন তোমার কি কি কাজ চলছে এবং পরবর্তীকালে আর সামনে কি কি কাজ আমরা দেখতে চলেছি, এটা একটু যদি আমাদের দর্শকদের বলো। দেখো, এখন আমার দুটো চলছে, উড়ান চলছে, উড়ানে আমি যে হিরোইন করছে আমাদের পূজারিনীর কাকিমার পার্টটা আমি করি, সীমা কাকিমা। এখন যেহেতু বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি গেছে ট্র্যাকটার জন্য, সীমা কাকিমা একটু কদিন অফ আছে, সেই দিকে আমি এখন গীতা LLB-তে চলে গেছি, সেখানে অঙ্কিতের মায়ের একটা চরিত্র করছি। মোটামুটি ট্র্যাকটা যাবে শুনলাম। আগামী দিনে কি করব সেটা কেউ জানে না, আমরা কেউ বলতে পারি না আমাদের হাতে কি কাজ আছে বা কি আসতে চলেছে। তবে আমি আশা করব আগামী দিনে আমি আরও ভালো ভালো কাজ করব। আর একটা কথা হচ্ছে, আমাদের দুজনেরই একটা থিয়েটার গ্রুপ আছে, যেটা হচ্ছে কলকাতা নাট্যসেনা। কলকাতা নাট্যসেনা আমাদের বাচ্চা, মানে আমাদের শিশু, যাকে আমরা লালন পালন করে 8 বছরের তৈরি করেছি। তো ওটাও আছে আমাদের পাশে, একসঙ্গে চলছে। ওটা আমাদের অক্সিজেন, আমাদের অক্সিজেন। ভালো সময় খারাপ সময় আমিও তো মানে যেহেতু ডিরেকশনটা আমি দিই, সেই কারণে ছেলে মেয়েগুলো সবই ইয়াং এজ, ম্যাক্সিমামই সব থেকে বেশি বয়স যা তার বোধহয় 30 বছর বোধহয় বয়স, যে সব থেকে সিনিয়র ওদের। কিন্তু একটা বাঞ্চ অফ ইয়াং গাইজ রয়েছে, তাদের উপর আমি রীতিমতো অত্যাচার করি, বকা ধকা গালাগালি মারধরও দিয়ে দিই মাঝে সাঝে ভুলভাল করলে। কিন্তু তবুও ছেলে মেয়েগুলো কিছুর একটা আশায় আমাদের সাথে রয়েছে, এবং ওই ছেলে মেয়েগুলো ভালো থাকা, ভালো লাগা, ভালোবাসা সবটাকে নিয়ে আমরা বাঁচি, ওটা আমাদের কাছে একটা অক্সিজেন। মাঝে মাঝে বিরক্ত লাগে, মনে হয় আপনার রিহার্সালে, কিন্তু আবার যাই, এইভাবে চলছে আর কি দুজনে। আচ্ছা অয়নদা, আমাদের ব্লগ যারা দেখে তাদের মধ্যে থেকে অনেকেই অ্যাসপায়ারিং অ্যাক্টর, যারা অভিনয় করতে চায়। তো তাদের তো একটা এক্সপেকটেশন থাকে যে একটা যদি ডিরেক্টরের কাছে যাই তো সে আমাকে একটা সুযোগ দিতে পারবে, প্রথম সুযোগ দিতে পারবে। কিন্তু এখন তো স্ট্রাকচারটা অনেকটাই আলাদা। তো কেউ যদি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এস্টাবলিশ হতে চায় বা প্রথম সুযোগটা পেতে চায়, তো তুমি তাদেরকে কিভাবে গাইড করতে চাও, মানে কি উপদেশ দিতে চাও যে এইভাবে তুমি তোমার প্রথম কাজটা পেতে পারো? চাপের প্রশ্ন, এখনকার সিনারিতে দেখে ভীষণ চাপের প্রশ্ন এটা। আমাদের গুরুকুল আছে তো না, মানে এটার জন্যই আর কি দীর্ঘদিন কাজ করতে গিয়ে কিছু অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে। নতুন অভিনয় করতে চাইছো বা আসতে চাইছো, তারা একটা জিনিস বলতেও খারাপ লাগছে, ভীষণভাবে রেখো যে তখন মুখস্থ বিদ্যাটা থাকাটা খুব জরুরি। কারণ হয়তো 3 পাতা 4 পাতা স্ক্রিপ্ট দেবে, তোমার হাতে 10 মিনিটও সময় পাবে না, তার মধ্যে তোমাকে প্রিপারেশনটা নিতে হবে। এবং এই সব কাজগুলো আমি করতে গিয়ে যখন এই প্রবলেমগুলো দেখি, তখন আমার সঙ্গে অভিনেতা শ্রী শুভময় চট্টোপাধ্যায়, যিনি মারা গেছেন, এটা আমাদের দুর্ভাগ্য, শুভদার সঙ্গে জয়েন্টলি আমরা একটা ইনস্টিটিউট করি, অ্যাক্টিং ইনস্টিটিউট। এখন পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে অনেক অ্যাক্টিং ইনস্টিটিউট রয়েছে, যেখানে শুধু ব্যবসা হয়। তো একটুখানি অন্যরকমভাবে ভেবে সেটাকে নাম দিয়েছিলাম গুরুকুল। অর্থনৈতিক বিষয়টাতে জোরটা না দিয়ে শেখানোর বিষয়টা জোর দিয়েছিলাম, এবং গত 3 বছরে আমাদের 2টো ব্যাচ বেরিয়েছে এবং তারা টুকটাক কাজও করছে। তাদের যে প্রচণ্ড সুযোগ দিতে পেরেছি সেরকমটা নয়, কারণ এই সুযোগ দেওয়ার ব্যাপারেও একটা জিনিস বলে রাখা ভালো, যে সুযোগটা আমি অ্যাডমিশনের আগে বা আমি তোমাদের পরীক্ষা মানে দেখার আগে আমি কী করে কথা দেবো যে আমি সুযোগ দেবো? আমি তো জানি না তোমায় যে মেয়েটি বা ছেলেটি আসছে তার কি সমস্যা রয়েছে, কতটা পারে, সে কতটা পারে। আমি কিছুই না জেনে আমি কি করে এই অন্যান্য অ্যাক্টিং ইনস্টিটিউটগুলো বলে দেয় যে কোর্স শেষে কাজের সুযোগ আছে? ওটা তো টাকা নেওয়ার জন্য, হ্যাঁ ওটা একমাত্র টাকা, ওটা টোপ একটা মেবি, সেটাই হয়তো টোপ। কিন্তু আমি এই টোপটার মধ্যে রাখিনি। আমি বলেছিলাম যদি তোমার পোটেনশিয়াল থাকে, যদি তোমার মধ্যে সম্ভাবনা থাকে, তাহলে আমি তোমাকে গাইড করব কোথায় কোথায় গেলে বা কিভাবে কিভাবে করলে তুমি কাজ পেতে পারো।
তো তারপরে কিছু সমস্যার জন্য আসলে আমাদের জায়গার সমস্যার জন্য আমরা ব্যাপারটাকে কন্টিনিউ করতে পারিনি, কিন্তু ইচ্ছে রয়েছে একজনের সঙ্গে জয়েন্টলি একটু ইচ্ছে রয়েছে, হয়তো গড়িয়াহাটেই আমরা শুরু করবো পুজোর আফটার পুজো। এখন কথাবার্তা চলছে, গুরুকুল থাকতেও পারে, গুরুকুলের সঙ্গে হয়তো অন্য একটা ব্র্যান্ড অ্যাড হতে পারে, কিন্তু এটা চেষ্টা করবো এবং অনেস্টলি চেষ্টা করবো ছেলে মেয়েদের যাতে কাজটা অন্তত কাজ করতে গিয়ে কি কি ফেস করতে হয় সেটা যদি মানে আমি যদি জানি যে আমার উপর কি কি অ্যাটাক আসতে পারে, সেই জিনিসটা যদি একটু আগে থেকে গাইড করে দিতে পারি তাহলে তারা না প্রিপেয়ার্ড হয়ে যায়। কারণ সেদিনকে আমার একটি ছেলে আমাকে মেসেজ করেছিল, ও অনুরাগের ছোঁয়া বলে একটা সিরিয়াল করছে, সেখানে অভিনয় করেছে। তো বলো দাদা তোমার ক্লাসগুলো হওয়ায় না খুব সুবিধা হয়েছে, আমি বুঝতে পেরে গেছি যে এইটা আমার সঙ্গে হতে পারে, তার প্রিপারেশনটা আমি নিয়ে গেছি। প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করি বলে হয়তো এই জিনিসগুলো জানি বলে হয়তো তাদেরকে গাইডটা করতে সুবিধা হয়, কিন্তু নতুন যারা আসতে চাইছে তাদের কাছে একটা জিনিস বলবো, কথাটা শুনতে খারাপ লাগলেও বলবো হ্যাঁ মুখস্থ বিদ্যার ব্যাপারটা আছে, এবং আরেকটা জিনিস হচ্ছে দোকান কাটা হতে হবে। কারণ আমরা যখন অভিনয় করতাম তখন আমাদের একটা জিনিস বলা হতো যে লজ্জা ঘেন্না ভয় তিন থাকতে নয়, এই জিনিসটা তো রয়েছেই, তার সঙ্গে আরেকটা জিনিস দোকান কাটা হতে হবে। তোমাকে হয়তো ডিরেক্টর বা অন্যান্য কো আর্টিস্ট বা প্রোডাকশন থেকে হয়তো ইনসাল্ট করতে পারে, দুটো খারাপ কথা বলতে পারে, সেটাকে না শিক্ষা হিসেবে নাও। পার্সোনালি আমি জানি তোমাকে আর 5টা লোকের সামনে দুটো খারাপ কথা বললে ভীষণ প্রেস্টিজের আগে, কিন্তু সেই প্রেস্টিজটাকে না জিদ হিসেবে নিয়ে নাও, তাহলে থেকে তোমার পজিটিভ ভাবনা চিন্তা অনেক বেশি আসবে এবং সেটা কাজ করতে তোমার সুবিধা হবে, লং রানে গিয়ে সুবিধা হবে। টাইম মেনটেন করা, সমস্ত লোকের সঙ্গে ভালো ব্যবহার করা। আজকে তুমি ওর সঙ্গে মানে ধরো তোমার সঙ্গে আমি খারাপ ব্যবহার করলাম, কাল কিন্তু আমি জানি না তোমার সূত্র থেকে আমি হয়তো কোনো একটা উপকার পেতে পারি, ফলে খারাপ ব্যবহার করলাম, সেই খারাপ ব্যবহারটা তো তুমি মনে রাখবে, ফলে তুমি বলে আচ্ছা ওই বিষয়টাকে নিও না, ও ভীষণ মিসবিহেভ করে, তাহলে কিন্তু অপরচুনিটি তোমার আগামী দিনে মিস হতে পারে। ফলে সবার সঙ্গে ভালো ব্যবহার করা, এই কতগুলো জিনিস রয়েছে। আর বাদ বাকিটা একটু ব্যবসায়িক দিক থেকেই বলি, জানতে হলে গুরুকুলে জয়েন করুন। আচ্ছা দিদি, এবার আমাদের রাজ্যে যে ঘটনাটা চলছে, মানে যেটার আমরা এখনো অবধি কোনো কিনারা দেখতে পাচ্ছি না, সেই ঘটনাটা নিয়ে তোমাকে একটা প্রশ্ন আমি একটু জিজ্ঞেস করতে চাই। সেটা হলো এই যে আমাদের অভয়া, এই যে ঘটনাটা ঘটেছে, তো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতেও কি তোমার কখনো মনে হয়েছে যে মহিলারা সেফ নয়? আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে বলা হয় যে খুব খারাপ একটা জায়গা, কিন্তু আদৌ কিন্তু সেটা নয়। খারাপ কিছু মানুষ, জায়গাটা কিন্তু খারাপ নয়। আমি যদি খারাপ হই তাহলে ওই খারাপ লোকটার সঙ্গে মিশবো এবং তাকে প্রশ্রয় দেবো, তা আমি তার সঙ্গে মিশে গেলাম, তাহলে খারাপ হলো। আমি যদি ভালো হই তাহলে আমি ভালো লোকগুলোকে বেছে বেছে মিশবো, তাহলে আমি কাজের জায়গাটা ভালো পরিষ্কার থাকলো। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার শুরুতে কেরিয়ারের শুরুতে ইন্ডাস্ট্রিতে পা দেওয়ার আগে অনেক নোংরা পা ঘেটে ঘেটে আমাকে ছবলও খেতে হয়েছে। তো আমি ভেবেছিলাম ছেড়ে দেবো, পালিয়ে যাব, আমার দ্বারাই হবে না, এটা খুব খারাপ, পারবো না আমি। কিন্তু এই মানুষটা আমাকে বলেছে তুই পারবি, তুই কেন পালিয়ে যাবি, পারবি তুই। তারপরে কি হয়, ওই মানুষগুলো না বুঝতে পারে যে মফস্বল থেকে এসছে, একে বোকা বানানো যায়, বিভিন্ন টোপ দেওয়া হয়। সেই টোপগুলো যারা খায় তারাই গেল আর কি, মেন জায়গায় পৌঁছানোর আগে ব্যাক টু হোম। তো সেই জন্যে বলছি যে ইন্ডাস্ট্রিটা খারাপ নয়, কিছু মানুষ খারাপ। যেমন ডাক্তারি প্রফেশনেও খারাপ মানুষজন আছে, ভালো তো আছেই, টিচিং প্রফেশনেও খারাপ লোকজন আছে আর ভালোজন, সেই রকমই এই প্রফেশনেও ভালো খারাপ সবই আছে, কিন্তু আমাদের প্রফেশন, কোনো প্রফেশনই খারাপ নয়, এটা মানুষ, পুরোটাই মানুষ, হ্যাঁ, ডিপেন্ড করে। ঠিক আছে, অনেক গম্ভীর ভালো মন্দ প্রশ্ন হলো, এবার খাবারের অপেক্ষা। তো আমাদের সামনে মেনু কার্ডটাও আছে, আমরা একটু ডিসাইড করে নিই কি কি খাবো, ঠিক আছে আপনাদের সাথে, তারপর খাবারগুলো ডিসাইড করে আবার আসছি ফিরে। চোখ রাখুন ভিডিওটা। এসে গেছে দ্রৌপদী না, পুরো খাবার টাবার
তুই একটা একটা করে বল কি আছে। আচ্ছা, এটা একটা একটা করে না, এটা একটা বেশ বড় কম্বো যেটা শেয়ারেবল আর যার দাম মাত্র 499। ঠিক আছে, তো কি কি আছে একটু ডিটেলে বলছি। অনেক কিছু আছে। শুরুতেই আছে একটা চিকেন স্যুপ, ক্লিয়ার চিকেন স্যুপ। আচ্ছা, এবার চলে আসে এই মাটির থালায় ভর্তি খাবার। স্টার্টারে আছে চিকেন ওয়ন্টন, তারপরে আছে এটা যেটা এখানকার স্পেশাল চিকেন বাও, উপরে বেশ সস টস দিয়ে একদম লোভনীয় দেখতে। এদিকে আছে চিকেন ড্রামস অফ হেভেন, সাথে আবার দুটো স্টিমড মোমো আছে। তো এটা গেল স্টার্টার। এটা কিন্তু নন রিপিটেবল, মানে একবারই দেবে। আচ্ছা, এর সাথে দিচ্ছে একটা মিক্সড নুডলস, তোমার মিক্সড রাইস, পাশে একটা সস আছে, আর দুটো তোমার গ্রেভি আইটেম দিচ্ছে। এটা হলো চিলি ফিশ আর এটা হলো চিকেন মাঞ্চুরিয়ান। এর এতটা শেয়ারেবল, এতগুলো জিনিস শেয়ারেবল, আর মাত্র 499-এ। তো এটা খাওয়ার জন্য কোথায় আসতে হবে? শিবাজি দাম শিওর নামটা ভুলে গেছে। কি নাম? বাউনিয়ান ক্যাফে, যেটা গড়িয়াহাটে। বাকি লোকেশন তো পরে বলছি। লোকেশন আমরা তো দিতে পারি। আচ্ছা, তোমাদের জন্য প্রথম আইটেম তো চলে এসেছে, মানে পুরো প্ল্যাটার চলে এসেছে একটা। আমরা প্লেট আর চামচ নিয়ে তো যেটা হ্যাঁ, হচ্ছে যে এই খাবারটাকে সামনে রেখে বসে থাকাটা খুব কষ্টকর। শুরু করি একদম। কোনটা দিয়ে শুরু করছো? ওয়ান্টন দিয়ে একটা টেস্ট করে দেখি। একদম। ওয়ান্টনের জন্য ওদের সসও দিয়েছে, সঙ্গে নাকি সেটা টেস্ট কর। আমি ভাবছি যে কোনটা সত্যি শুরু করব। মোমো নিতে পারিস। একটা মোমো একদম হেলদি, মানে বোঝাই যাচ্ছে অ্যাক্ট্রেস, ডায়েটিং, মোমো। তাহলে অয়নদা তুমি প্রথমে খেয়ে বলো কিরকম। হ্যাঁ, এক সেকেন্ড। কুড়মুড়ে ব্যাপারটা। ও, আওয়াজ তো খুব ভালোই আসছে। হাউ ইজ ইট? খুব ভালো, বেশ ক্রাঞ্চি, স্টাফিংটা খুব ভালো। ইটস গুড। বাহ, ডাইরেক্টরস অ্যাপ্রুভাল হয়ে গেছে। হ্যাঁ এবার আমাদের এটা খেয়ে দেখার পালা। একদম পুরো ডিটেলে বলবে একদম কি আছে। চিকেন দিয়েছে, মনে তো হচ্ছে ভালোই স্টাফিংস আছে। করে নি সসে। একদম। এবার মুখে করে দেওয়া। ভালো, খুব ভালো। 10-এ কত দেবে? 10। বাহ, তাহলে তো দারুণ খেতে। 10। ড্রামস্টিকটা দিয়ে শুরু করো। হ্যাঁ হ্যাঁ একদম একদম। তাহলে ড্রামস্টিকটা, ড্রামস অফ হেভেন। হ্যাঁ, ড্রামস অফ হেভেন। ড্রামস অফ হেভেন। এটা খেয়ে দেখো। দিয়েছে তো নন শেয়ারেবল। এনিওয়েজ খেয়ে দেখি। মাংস আমার ফেভারিট, সবাই জানে। এটা না বেশ ক্রাঞ্চি এবং মানে সগি হয়ে যায়নি না, না, সসটা না, না। দেওয়ার পরে। একদমই সগি হয়নি এবং চিকেনের কোয়ান্টিটি ভেতরে বেশ ভালো। মোটামুটি উপরে কোটিং আছে একটা, which is not very thick, যারা হালকা কোটিং, অ্যান্ড ভেতরে জিনিসপত্রগুলো ঠিক মতো পৌঁছেছে, তাই টেস্টটাও খুব ভালো ইমবাইব করেছে, অ্যান্ড আই এম লাইকিং ইট ভেরি নাইস। তাহলে তুমি কি খাবে এই প্ল্যাটারটা থেকে? আমার তো সব থেকে ফেভারিট, যাচ্ছে আমি রান্না করতেও ভালোবাসি আর খেতেও ভালোবাসি, এটা হলো স্যুপ। আর চামচ এটা অফ চিকেন তো হলো দিয়েছে ভর্তি মনে হচ্ছে। প্রচুর। মানে ওই মোমোর দোকানে পাওয়া যায় না শুধু হাড় আর জল, সেটা নয়, চিকেন দিয়েছে। আমি একটু খেয়ে বলছি কেমন। ক্লিয়ার স্যুপ, হালকা একটা চিকেনের ফ্লেভার তো এক্সপেক্ট করবোই। শুধু চিকেনেরই ফ্লেভার আছে, হালকা গোলমরিচ দেওয়া, বেশ ভালো ভালো। মানে মোমোর সাথে এটা খুব ভালো লাগে। আচ্ছা, আমার Next সামনে কি? যেটা এখানকার স্পেশালিটি সেটা হলো এই বিশাল বড় বাও, আর এটা আমার ঘাড়ে পড়েছে এই দায়িত্বটা রিভিউ করার। হ্যাঁ, এটা নিয়ে নিচ্ছি। পুরোটা একা দেখছি, খেয়ে দেখো। ইটস টু গুড, দেখেই খুব একদম জুসি টেন্ডার। এবার খাই, কথা না বলে। আর পারছিলে না আর কি, জুসি টেন্ডার মেন্ডার বলে ডিরেক্ট কামড়। বাইরের বাউটা সফট যেমন হয়, আর ভেতরে ভর্তি একদম পুরোটাই চিকেন, চিকেনের ফিলিং দেওয়া, একটা চাইনিজ মতো একটা গ্রেভি, আর উপরে একটু মেয়োনিজ দিয়ে টস করা। বেশ ভালো খেতে, মানে একবার খেলে মনে হবে আরেকবার খাই, মানে টু গুড। তাহলে এটা 10-এ কত?
ডেফিনেটলি 10, মানে এটা এখানকার স্পেশালিটি, তো অবভিয়াসলি ওরা এটা ভালোভাবেই করবে। ফ্যান্টাস্টিক। এসে বাও খেতেই হবে, বাও মিয়ন ক্যাফেতে। এই 499 কম্বোতেও আছে কিন্তু একটা দুর্দান্ত ডেজার্ট, যেটা হলো আইসক্রিম, যার সাথে কিন্তু দিয়েছে ফ্রাইড পাইনাপল। দেখেই নিজেকে রেজিস্ট করতে পারছি না, স্যুপ রেখে এখন আইসক্রিম খাচ্ছি, ভাবা যায়। তো একটু ভ্যানিলা দেখতে পাচ্ছি, এটা ভ্যানিলা আইসক্রিম দিয়েছে, চকলেট আইসক্রিম দিয়েছে। আইসক্রিম যেমন হয়, বাট যেটা আমি খুব ইন্টারেস্টেড খেতে, এই যে পাইনাপল, পাইনাপলটা ফ্রাইড পাইনাপল খেয়ে দেখি। বেশ ভালো, টু গুড, মাস্ট ট্রাই। মানে এই কম্বোটা নিলে না, তুমি কম্বোটা নাও ফ্রাইড পাইনাপল আইসক্রিমটা শিওরলি ট্রাই করো। তো অয়নদার প্লেটে কি কি আছে এখন? আপাতত মিক্স চাউমিন, আর এটা হচ্ছে ফিশ। আসলে চিকেনটাকে না আমি মাংসের পর্যায়ে ধরি না, মাংস মানে হচ্ছে মানে চেহারা, মাটনটা হচ্ছে মাংস, চিকেনটা পাখি তো, তাই আপাতত ফিশে কনসেন্ট্রেট করেছি। দেখা যাক একটা খেয়ে কিরকম লাগে আর কি। একদম ঠিকঠাক চাইনিজ যেরকম হয়। স্পাইসি কি খুব? না, একদমই স্পাইসি নয়। এবার ফিশটা একটু টেস্ট করি। এটা মোস্ট প্রবাবলি চিলি ফিশ। কারেক্ট, একদমই তাই, চিলি ফিশ। কোয়ালিটিটা খুব ভালো। ফিশের মধ্যে অনেক সময় হোটেলে একটা গন্ধ পায় অনেকে, কিন্তু এটা সেটা নয়। আমি এতটাও বিশেষজ্ঞ নই কলকাতা ভেটকি না ইত্যাদি প্রভৃতি, বাসা ইত্যাদি প্রভৃতি সত্যি যাই না, কিন্তু খেতে খুব ভালো, কোনো গন্ধটা নেই, ফিশের ওই টিপিক্যাল গন্ধটা নেই, খুবই ভালো। প্লিজ আপনারা আসবেন এবং এনজয় করবেন খাবারটা। দিদির কাছে চলে যাই। দিদি অনেকক্ষণ হাতে নিয়ে বসে আছে। আমার কাছে আছে মাঞ্চুরিয়ান চিকেন, চিকেন মাঞ্চুরিয়ান আর মিক্সড রাইস। এটা আমি মিক্সড করে খাবো একসাথে। কি বুঝলে? মানে বাকরুদ্ধ নাকি? ভালো, সত্যি ভালো। এতক্ষণ ওয়েট করলে শুধু এই একটা ডায়লগ, খুব ভালো। আমি তো ভেবেছিলাম প্রচুর কিছু বলবি। এই যে অনেক সময় না কথা আটকে যায় খেতে গিয়ে, মানে এরকম রাইসে এরকম চিকেনের কোয়ান্টিটি কম দেখা যায়। দেখো, ভরা ভরা চিকেন, তাও আবার কম্বোতে, কম্বোতে কিছু কম দেয়নি আর কি। না না, একদমই নেই। চান্সগুলো সত্যি ঠিকঠাক সাইজ, মানে প্রপার সাইজে। ভালো, তাহলে তোমরা আপাতত এনজয় করো খাবারটা, ততক্ষণ আমাদের নেক্সট আইটেমগুলোর জন্য অপেক্ষা করি আমরা। ওকে। সেকেন্ড রাউন্ড খাওয়া দাওয়া চলে এসেছে, বাকিটা পুরোটাই দেবো না। সত্যি কি আবার ব্যাপার। এই টেবিলটা আগে দেখাও, খাওয়ারই খাবার, ঠিক আছে? আমি একদম না, আগে ড্রিঙ্ক দিয়ে শুরু করি। দিদি আর দাদার জন্য হলো ওয়াটারমেলন মোহিতো, অভিরূপ খাবে ভার্জিন মোহিতো, আমি আর শিবাজিতে একটা স্পেশাল কিছু অর্ডার করছি, সেটা এখন আসেনি। তো আমরা খুবই ডিসঅ্যাপয়েন্টেড, আমাদের খাবারটা এখন আসেনি, আসবে। কিন্তু অনেক কিছু চলে এসেছে। কি এসছে? এটা হলো আমরা নিয়েছি ফিশ কয়েন টোস্ট, মানে যেমন প্রন টোস্ট হয় না, তো সেটাই ফিশ। আর দেখে দেখো, ক্রিস্পি একদম ব্রেডের ওপর, এক্ষুনি খেতে হবে। এর সাথে একটা ডিপও আছে। এর সাথে নিয়েছি আমরা হানি চিলি বাও। আই হোপ আমি নামটা ভুল বলছি না, বাট হ্যাঁ, চিকেন হানি চিলি বাও বললো এখানকার খুব নাকি পপুলার একটা আইটেম। আর ফিশের মধ্যে আমরা একটা বাও নিয়েছি, এটা হলো ফিশ কাসুন্দি বাও। মানে বাঙালি তো আফটার অল, চাইনিজ রেস্টুরেন্টে এসেও তো আমরা বাংলা খাবার খুঁজি, তাই না? তো ফিশ ফ্রাই পাইনি, কি হয়েছে, এটাই কম্পেনসেট করবে আশা করি, দেখা যাক। এটা হলো চিকেন চিজ মোমো উইথ সেই লাল লাল ঝাল ঝাল সেই চাটনিটা, মোমোর চাটনি। আর এটা অয়ন দাস জন্য স্পেশাল ড্রাই চিলি ফিশ।
তাই জন্য অয়নদাই কিন্তু সবার ফার্স্টে ড্রাই চিলি ফিশটা খেয়ে বলুক কেমন লাগলো, ঠিক আছে? তোমরা দেখতে থাকো। অয়নদা শুরু করো। হ্যাঁ, গুরু দায়িত্ব করেছে। একদম ওয়ান বাইট। এটাও সত্যি এক্সপিরিয়েন্স ব্লগ হচ্ছে বলে বলছি না, সত্যি ফুড কোয়ালিটি খুব ভালো। সেম জিনিস মাছের, এটাও বলবো যে মাছের পিসটা সত্যি খুব ভালো, এবং ওই মাছের যে একটা টিপিক্যাল আষ্টে গন্ধ হয় সেটা নেই, হালকা একটা স্মোকি ফ্লেভারও রয়েছে, এবং আমার সাথে বোধহয় মুখে একটা রেড বেল পেপারও পড়েছে, সব মিলে এই আপনি। আর তোমার ড্রিঙ্কটা খেয়ে বল মহিতটা কেমন? হ্যাঁ মানে এই ঝাল ড্রাই চিলি ফিশটা খাওয়ার পর একটু কি এটা দরকার আছে। হ্যাঁ রিফ্রেশিং। তুই অর্ডার করেছিস না? কিন্তু আমার মনে হচ্ছে একটু কোয়ান্টিটিটা বেশি দিলে ভালো হতো, এটা বড্ড ছোট পড়ে গেছে। ছোট হয়ে গেছে। হ্যাঁ একটু বড় হলে ভালো হতো, বাট টেস্ট ইজ গুড। ঠিক আছে, এবার দিদির কাছে শিফট করে যাই। দিদি তুমি চুজ করো কোনটা তুমি খাবে। শর্মিলা দি? আমি মহিত। মহিত তো তুমি খাবেই। ফিশ মহিত। ওটা না, এটা ফিশ বাও। ফিশ বাও। ব্যাস শুরু করো। ব্যাস এই ফিশ কাসুন্দি বাও। এটা খেয়ে দিদি একদম ঠিকঠাক জম্পেশ একটা রিভিউ দেবে। আমি হাত এক গালে পুরোটা খেতে পারবে? না, অসম্ভব। হাফ হাফ, এক গালে হাফ চেষ্টা করছি। দেখো 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 হয়ে যাবে। তবে এবার বাকরুদ্র হলে হবে না, বলতে হবে কিন্তু কেমন। হাফেরও হাফ গেছে। আমার মুখে একটু ফিশ যাই, দাঁড়াও পরের গাড়িটাতে বলছি। হ্যাঁ হ্যাঁ, ফিশ ফিশ করে বলবে না, জোরে জোরে বলবে কিরকম হলো। এটা আমি ফার্স্ট টাইম খেলাম, আমি ভাবছিলাম কি না কি হবে, বিষয়টা খুব ভালো হয়েছে। মানে এটা কি বাইরেটা ওই পাউরুটির মতো একটা না, ব্যাপারটা কিন্তু ভালো, মানে আমি ফার্স্ট টাইম খেলাম, ভালো লেগেছে তোমার? ভালো লেগেছে। বাউতে জেনারেলি ওই চাইনিজ বা ওরকম চিকেন ওসব দিয়ে থাকে, এটা একদম বাঙালিয়ানা বাও, আর দেখেও বেশ লোভনীয় লাগছে। কাসুন্দি টাসুন্দি দিয়ে একটা বেশ বাঙালি বাও, আর বাইরে তো একটা ওই ডো থাকে, ইস্ট দিয়ে বানায়, ওই ডোটাকে ফার্মেন্ট করে ওরা বানায়, যেটা একটা ব্রেডের মতো খেতে হয়, স্টিম করে। বাই দ্য ওয়ে এটা বাইরেটা কিন্তু বেশ হেলদি, আর ভেতরে তো ফিশ দেওয়া এটা ক্ষেত্রে। ঠিক আছে ঠিক আছে, আমরা বাকি দেখে নিই। বাকি এবার তুমি তাহলে বাকি দুটো আর যা যা আছে, বা আমি অলরেডি একটা বাউয়ের রিভিউ দিচ্ছি, আমি এইটার রিভিউ দেবো, সেটা হলো চিজ কয়েন টোস্ট। এই যে, হ্যাঁ এটা ফিশ কয়েন টোস্ট। ফিশ কয়েন টোস্ট, বাবা এটা ক্রিসপি। দেখেই মনে হচ্ছে সেই, এটা তো দেখেছি সরবাজার মতো দেখতে। কিন্তু সরবাজার নয় এটা। ঠিক আছে, ওপরে দেখো তিল, হোয়াইট সেসমি সিডস, যেটা তিল দিয়ে বেশ ডাস্ট করা, নিচটা একদম ক্রিসপি ব্রেড, আর এটা বোঝাই যাচ্ছে একটা মাছের পুর, যেটা আমরা খুব ফেমাস ট্যাংরা থেকে আমরা প্রন টোস্ট খাই, ওটাই ফিশ ভার্সন। খেয়ে দেখি, একটু ডিপে চুবিয়ে ক্রাঞ্চটা শুধু শুনবে। টু গুড। এখানে এসে এটা মিস করো না, এটার অনেক ভেরিয়েশন আছে, চিকেন আছে, প্রন আছে, এদের এখানে অ্যাকচুয়ালি ফিশের আইটেমগুলো সত্যি ভালো, ফিশে কোনো আষ্টে গন্ধ নেই, সত্যি ভালো। এটা আমাকে, আমি ভিডিওর জন্য থামতে পারছি না, সরি, এটা খেতে হবে। আর গাল ঠিক আছে, তুমি এবার এক কাজ করো, মোমোটা না হয় আমি বলে দিই। বাওটা তো আলাদা করে আর বোধহয় কিছু বলার নেই, কারণ বাও তো অলরেডি যেটা আমাদের ওই প্ল্যাটারের মধ্যে ছিল, তো সেই বাওটাই না, এটা ওটা অ্যাকচুয়ালি ছিল চিকেন বাও, এটা হলো হানি হানি। ওকে ওকে, তাহলে তো এটাও বলতে হয়, এটা দেখতে হবে। চলো এটাও বলতে হয়। আমি মোমোটা ওভার টু ওবেরু। ইয়েস, চিকেন চিজ মোমো, আর এই তোমার প্লেট, এটাই তোমার নাম? না আমার প্লেটটা এখানে। বেশ চলো, তো এরকম হাত দিয়ে অসভ্যের মতো তুললাম। অসভ্য না, একদমই ঠিক। হ্যাঁ মানে একটু ডিপে ডুবিয়ে, অফ ডিপটাও মোটামুটি শুকনো লঙ্কা লাগছে, খেয়ে তো লাগবেই। চিজ আছে, ভেরি নাইস। হ্যাঁ চিজ তো আছেই, প্লাস আমি একটু ভেতরে দেখাতে বলবো, এই চিজ দেখুন লুজ আউট করছে একদম একদম, ভেতরে পুরো ভীষণ জুসি এবং অনেকটা চিজ দিয়েছে, স্টাফড উইথ চিকেন। আই এম লাইকিং ইট, খুব ভালো লেগেছে। এটা এসে খেতে পারেন।
আর ইফ ইউ আর মোমো লাভার। এনিওয়েজ এটা শেষ করব করে ওই ঝাল সসটাকে কমপ্লিমেন্ট করার জন্য একটু ভার্জিন মরিচ সিপ দেবো। এটা খেয়ে নিই। প্রাণ জুড়িয়ে গেল। ভার্জিন মরিচ তো নতুন করে কিছু বলার নেই, সব জায়গায় যেরকমই থাকে সেরকমই খেতে হয়েছে, আলাদা কিছু নয়, হুইচ ইজ গুড এনাফ। তো পরে রইলো হানি চিকেন বাওটা। তুমি রিভিউ দিয়ে দাও। হ্যাঁ, আমি একটু খেয়ে বলে দিই। সো আবার সেই হাত দিয়ে তুলে নিলাম, মোটামুটি বেশ ভালো সাইজ। ওপরে চিজ একদম স্প্রেড করে দিয়েছে সুন্দরভাবে। হানি অ্যান্ড চিলি, সুইট অ্যান্ড সাওয়ার, একদম সুইট অ্যান্ড সাওয়ার ফ্লেভারটা আছে, নট এট অল স্পাইসি, একদমই স্পাইসি না, ঝাল খুব একটা লাগবে না, সুইট সুইট ফ্লেভারটা আছে। তো দোজ হু আর নট আ ফ্যান অফ আর কি ভেরি স্পাইসি ফুড, তারা ট্রাই করতে পারো যাদের একটু মিষ্টি মিষ্টি খাওয়ার পছন্দ। সো দিস উইল বি আ ভেরি গুড চয়েস ফর ইউ। ওকে, ব্যাস এবার এগুলো শেষ করি, নেক্সট রাউন্ডে কিছু থাকলে আবার জানাচ্ছি। যেটা বলছিলাম, সবার মোহিত চলে এসেছিল, কিন্তু আমার আর শিবাজিদার স্পেশাল ড্রিঙ্কটা কখনো আসেনি। ফাইনালি শিবাজিদা পঙ্কজ উদাস হয়ে বসে আছে ওই জন্য, কারণ শিবাজিদাকে আমি খেতে দিইনি, বলছি একসাথে খাবো আমি রিভিউ দেওয়ার পর। তো সেটা হলো দেখাতে বলবো, আমাদের খুব ফেভারিট হলো হট চকলেট, সাথে আবার চুরোসও আছে। চুরোসগুলো ওরা বানায় বোধহয়। হ্যাঁ, মানে এটা বেশ হাউসমেড চুরোস। একটু খেয়ে দেখি, ডিপ করবো। আচ্ছা, কনসিস্টেন্সিটা দেখাবো, বেশ ঠিক, দেখি ফ্লুরিজের মতো কিনা। ভালো, নট ব্যাড, প্রচুর মানে চকলেটের ফ্লেভার আছে, কোকো একদম পাঞ্চ করে দিয়েছে। আরো মানে মানে দেশ স্লাইট চান্স অফ ইমপ্রুভমেন্ট যাকে বলে, বাট ভালো লাগবে। মানে একটা শীতের দিনে বা আজকে যেমন বাইরে একটু বেশ মেঘলা মেঘলা ওয়েদার, হালকা হালকা বৃষ্টি পড়ছে, বেশ জমে যাবে। থামস আপ তাহলে এটা। নাইস। আচ্ছা, আমরা একটু শুরু করি খেলাটা। কোন খেলা? এই যেটা কোয়েশ্চেন করতে, যেটা একবার ওকে একবার ওকে এরকম তিনজনে মিলে যেটা খেলবো আর কি। কি খেলবে? র্যাপিড ফায়ার। নামটা ভুলে গেছিলে। র্যাপিড ফায়ার আগেই। আচ্ছা, এবার তোকে জিজ্ঞেস করি, শোনে না, তোর মতে এখন অব্দি তো অনেক সিরিয়াল করেছিস, তোর এরকম কোনো রিগ্রেট আছে যে ওই ক্যারেক্টারটা করতে পারলে আমি হয়তো আরো ভালো করতে পারতাম, আমি যদি চান্স পেতাম সেটা পেয়ে যাই? হয়নি, হয়তো অন্য কেউ সেই রোলটা করেছে, as per director's choice বা প্রডিউসার's choice। ওটা একটা লোভনীয় চরিত্র ছিল, যে লক্ষ্মী কাকিমা সুপারস্টারে যেটা অপাদি করতো, আমার মনে হয় ওটা যদি আমি পেতাম, আমি হয়তো ওটাকে অন্যরকম করে করতাম, আরো ভালো করে করতাম, এরকম মনে হয়। সেই কনফিডেন্সটা তো ছিল? হ্যাঁ, এখনো আছে। আচ্ছা, তুই তো অনেকদিন ধরে সিরিয়াল করছিস, তোর এখনো যে কটা সিরিয়াল করেছিস বা করছিস রানি, তোর সবচেয়ে ভালো ক্যারেক্টার আপাতত তোর কি মনে হয়, পাস্ট প্রেজেন্ট সব মিলিয়ে, যে এটা আমি ফুললি স্যাটিসফাইড? হ্যাঁ, এটা একটা আছে, সেটা হচ্ছে জি বাংলায় হতো ভানুমতির খেল বলে একটা সিরিয়াল, যেটাতে ও একটা সময় আবিরা দি ছিল ডিরেক্টর প্রথম দিকে, হাফ রাস্তা থেকে অয়নের হাতে এসেছিল। তো যখন আবিরা দি ছিল তখন আমি কাজটা করতাম, সেখানে হচ্ছে খেন্তি কাকি বলে একটা চরিত্র করতাম, চোরের বউ, খুব কমেডি একটা চরিত্র ছিল, ওটাকে খুব এনজয় করে করতাম। খেন্তি কাকি? খেন্তি কাকি। আচ্ছা, তো তোর মতে সেরা ছবি কি? বাংলাতে আগে বল, তারপর হিন্দিতে বল। বাংলা সেরা ছবি এখনো তোর মতে, পুরনো বলতে পারিস বা কারেন্টও বলতে পারিস, যেটা যত সিনেমা তুই দেখেছিস? অনেক সিনেমা ভালো, তো এই মুহূর্তে মনে হচ্ছে ফিরে আয় গুপি বাঘা, ফিরে আয়। আমার ওটা খুব এখনো মনে দাগ কাটে, এখনকার সময়ের সঙ্গে ওটা খুব রিলেট করতে পারি। আর হীরা ভাজা দিয়েছে না গুপি গাইন বাঘা ভাই? হ্যাঁ,
হীরক রাজার দেশ। হীরক রাজার দেশ। আর হিন্দিতে আমার ফেভারিট হিরো হচ্ছে ইরফান খান। তার একটা ছবি ছিল মানসিং কুমার, ওই ছবিটা আমার এখনো ফেভারিট। অয়নদাকেও জিজ্ঞেস করো। সেম কোশ্চেনটা। অয়ন, তুমি তাহলে বলো দেখি যে তোমার মতে সেরা শ্রেষ্ঠ ছবি তোমরা বলতে পারো। খুব ডিফিকাল্ট প্রশ্ন, কারণ একটা না আমার কাছে না, আমি বিশেষ করে এখন ফোনের মধ্যে সিনেমাটা দেখার সুবিধার্থে আমি এক একটা সিনেমা একাধিকবার দেখি, এবং মানে যদিও র্যাপিড ফায়ার উত্তরটা একটু বড় হয়ে যাচ্ছে। যেমন ধরা যাক মির্জাপুর, বা ধরা যাক পঞ্চায়েত, বা ধরা যাক ফ্যামিলি ম্যান, এই সিরিজগুলো আমি একাধিকবার দেখেছি। এবং এই প্রথমবার দেখার পর সেকেন্ড টাইম দেখাতে প্রথমবার যেটা রিয়েলাইজ করতে পারিনি, এই রিয়েলাইজেশন গুলো একটা মানে প্রতিবার দেখার পর পর না চেঞ্জ হতে থাকে। আর ফিল্মের কথা ফেভারিট অনেকগুলো ফিল্ম বলা যায়, মানে পথের পাঁচালী একটা আমার খুব প্রিয় সিনেমা, ভূতের ভবিষ্যৎ আত্মান্ত একটা কমেডি, কিন্তু তার মধ্যেও যে অনেকগুলো মেসেজ ছিল, অনেকগুলো স্যাটায়ার ছিল, সেইটার জন্য ভীষণ প্রিয় সিনেমা। আর এতে বলিউডে শোলে, এর কাছাকাছি আমি সমস্ত রকম মশালা ছিল। এখনকার ইয়েতে শোলে দেখতে গেলে প্রচুর ভুল ত্রুটি আছে, প্রচুর, মানে ডিরেক্টরস পয়েন্ট অফ ভিউ আমি একেবারেই ওনাকে মানে পূর্ণ শ্রদ্ধা জানিয়ে বলছি, আমি ওনার ধারে কাছেও নেই, কিন্তু তবুও কিছু ডিরেকশনের এ থেকে দেখি প্রচুর ভুলভ্রান্তি আছে। কিন্তু তারপরে ওই যে মশালাটা রয়েছে না, বসন্তে সামনে মত নাচনা, ওইটা এখন রং খারাপ করে দেওয়ার ব্যাপার আছে। একদম কমপ্লিট পিকচার শোলে, একদম মানে টিপিক্যাল বলিউডের সিনেমা। শ্রেষ্ঠ অভিনেতা অমিতাভ বচ্চন, শাহরুখ খান, এবং বাংলায় অবশ্যই 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 উত্তম কুমার। এই মুহূর্তে মনে হয় না, অনেকে সৌমিত্র বাবুর কথা বলেন, কিন্তু সৌমিত্র বাবু না টাইপ কাস্ট, ওনাকে যদি একদম কাজের লোকে সৌমিত্র বাবুকে মানানো যাবে না, কিন্তু উত্তম কুমার সমস্ত ধরনের চরিত্রে অভিনয় করেছে। এবং আমি মহিলা নই, কিন্তু মহিলাদের মতো বিশ্বাস করো তারা ওই হাসিটা এখানে লাগে। উত্তম কুমার আমাদের সবারই একদম। তোর মতে শ্রেষ্ঠ অভিনেতা বাংলাতে, তারপর পরে উত্তম কুমার তো একদম মানে স্বপ্নের হিরো আমার কাছে, এবং তারপরেই যিনি আছেন তিনি হচ্ছে উৎপল দত্ত। হ্যাঁ, উৎপল দত্ত আমি ওনাকে প্যারালালে রাখি, মানে উত্তম কুমার হিরো আর উনি অভিনেতা, ক্যারেক্টার। হ্যাঁ, আমার ওটা ভালো লাগে। আচ্ছা, আর বলিউডে বললাম তো ইরফান খান। ইরফান খান, আচ্ছা। আর সবসময়ের জন্য অমিতাভ বচ্চন। আর মেয়েদের মধ্যে তাপু, হিন্দিতে বাংলায় অনেকেই আছেন। আমার সাবিত্রী চ্যাটার্জিকে ভালো লাগে, সুচিত্রা সেনকে ভালো লাগতো, তারপরে আমাদের সুপ্রিয়া দেবী। ওনাদের এক একজনের এক এরকম স্টাইল ছিল, কিন্তু অভিনয় দিক থেকে বলতে গেলে মাধুরী, ওনার একটা অন্যরকম, ওনার ওই আমার ভালো লাগে। আচ্ছা, আরেকটা জিনিস জিজ্ঞেস করি, সেটা খুব কখন উত্তরটা পাবো আমি জানি। শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী মেয়েদের, ছেলেদের? কলকাতায় কিশোর কুমার, আর কলকাতায় কিশোর কুমার। অয়নদাকে জিজ্ঞেস করলো না সেম প্রশ্ন? হ্যাঁ, একই প্রশ্ন তোমায় করছি যে কোনটা, হিরোইন না গায়ক? হ্যাঁ, আচ্ছা, আগে হিরোইন। হিরোইন হিন্দিতে হচ্ছে কাজল। একটা সময় আমার ক্রাশ ছিল, ভেবেছিলাম কাজলকে বিয়ে করবো। অজয় দেবগন বিয়ে করার পর খুব কষ্ট পেয়েছিলাম, এবং তারপর একটা কথা বলি, ওই জিনিসটা কাজলকে পাইনি, কাজলের কাছাকাছি গায়ের রয়ে বউ পেয়েছি। বলতে পারিস। আর সঙ্গীত কিশোর কুমার, কুমার শানু, অরিজিৎ সিং। আর যদি বাংলার দিক থেকে হয়, হেমন্ত মুখোপাধ্যায়, কিশোর কুমার, শ্যামল মিত্র। আর মহিলাদের মধ্যে
হিন্দিতে লতা মঙ্গেশকর, আশা ভোসলে এবং বাংলায় আরতি মুখোপাধ্যায়। বাহ, ঠিক আছে, এটাই আমার মনে হয় বেশ অনেকটাই হয়েছে র্যাপিড ফায়ার। কফি উইথ শিবাজি না, মজিত হয়েছিল র্যাপিড ফায়ার উইথ ফুডি দল। যেরকমটা বলেছিলাম, খাওয়ার দাওয়ার তো দেখলেন কিরকম। আমরা কোথায় এসেছি? আমরা এসেছি বাউমিয়ান ক্যাফেতে, যেটা হলো বাসন্তী দেবী কলেজটাকে বাঁ হাতে রেখে সোজা এগোলেই একটা শপিং কমপ্লেক্স আছে, ঠিক তার পাশে। এই যে গুগল ম্যাপস এর ডেসক্রিপশন এবং পুরো লোকেশনের ডিটেলস আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাও দেখিয়ে দাও, এই যে গলি, হ্যাঁ গলিটা একবার দেখিয়ে দাও। এই সোজা গিয়ে ডান দিক গেলেই বাসন্তী দেবী কলেজ একদম। আর আমাদের স্পেশাল গেস্টরা কিন্তু খুব এনজয় করেছে, দুর্দান্ত খাওয়ার দাওয়ার, এবং তার থেকেও বলো অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। মানে যদি কাপেলও আসতে চাও, মানে যারা প্রেম করছো তাদের জন্য একদম আদর্শ জায়গা। বউ নিয়ে এসছি তো তাই, যাই হোক সেটা বললাম না, কিন্তু এটা দারুণ একটা ক্যাফে, খাবার দাবার ভীষণ ভালো, এবং সন্ধ্যেটা আজকে দারুণ দারুণ এনজয় করছি। তাহলে আমাদের ফুডি দাদুর চ্যানেলের জন্য দুটো কথা আছে। ফুডি দাদু চ্যানেলটা একটু আলাদা ধরনের ব্লগ হয়, ফুড ব্লগটা হয়, ফুড ব্লগ হয় কিন্তু একটু আলাদা ধরনের, আড্ডার মাধ্যমে। যে আড্ডাটা বাঙালির মেইন ইউএসপি, যেটা এখন হারিয়ে যেতে বসেছে, তাই সবার জন্য, সেটার জন্য, এই আনন্দটা এনজয় করার জন্য আপনারা কিন্তু অবশ্যই ফলো করবেন ফুডি দাদু অ্যান্ড কোম্পানি। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। কি বলবেন এবার শর্মিলা কি এই, হ্যাঁ ও কিছু বলুন। ফুডি দাদুর সঙ্গে তো আমি আছি, তোমরা সবাই ফুডি দাদু দেখো আর সাবস্ক্রাইব করো, আর আমাদের পেজটাকে অনেক 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 হাইপ করো। থ্যাংক ইউ সো মাচ। আমাদের পরের ভিডিও খুব শিগগিরই আসবে।